আমাদের কোনো খুশ নেই। একটা অন্য রকমের টিপ করে চলছে। আরে রিপোর্টিং করতে 2 ঘন্টার উপরে সময় লেগে যাচ্ছে। যত জ্বালা সব আমাকে পড়াতে হবে বলে দুজন লোক ছুটি নিয়ে বসে নেই। আরে বাবা এত কেউ পড়াবে কেন? হ্যাঁ, শিবরাত্রির পুজোর উপোস করবে তোদের বউ, তোরা ছুটি নিয়ে বসে হ্যাঁ। দেখো দেখো দেখো, তোমরা মরে গিয়েছো, তাতেও তোমাদের জ্বালা। আমি বেঁচে রয়েছি, তাতেও আমার জ্বালা। সাত দিয়ে ওনার মালিকগুলো আবার কোথায় গেল? অন্ধকার তো। এই যে এই যে শুনতে পাচ্ছেন? এই 4টে মোড়ার মালিক যারা, তারা কি এখানে আছেন? সাড়া দেয় না। এই শুনুন, যদি থাকেন তাহলে শুনে নিন, আপনাদের এই লাভ করতে কিন্তু সময় লাগবে। কেননা শ্মশানে যে কখনো হয় না, তাই এ শ্মশানে হয় এই লোডশেড। আর কারেন্ট যে কখন আসবে তা নয় ভাবাই জানে। তাই বলছিলাম, যে যেখানে আছেন একদম চুপচাপ বসে থাকুন। কারেন্ট আসলেই সব লাইন করে ঢুকে যাবে। ততক্ষণ আমি একটু ঘুরে আসি। ছেলেগুলোকে মানুষ করলাম, আর শেষে এই ঘর হলো। হলো দাদা চালে এখানে তা হঠাৎ তারা ছেলেগুলো কাজগুলো দিলই না, উল্টে একটা মোড়া পোড়া বাড়ি গেম থেকে বডিটা দিয়ে দিল। আর সেই সালারা একটা খাটিয়ায় চাপিয়ে এমন হাত মারতে নিয়ে এলো যে আমার মোড়াগুলোর ভিতরটা হাত করতে লাগলো। হাত ফেল করে মরে যাওয়ার জোগা। আচ্ছা দাদা বলুন তো, একটা বোম্বাই খাটে আর কতই বা দাম দিত? তা না করে থেকে একটা পয়সা ধরি মাথা কিনে এনেছে। কিন্তু মাছ কিনে ছুটে গেছি, অমনি মচ করে ভেঙে কোমরটা তুলে বলল। আর কি সাবধানে ছিলাম, নাহলে বেকায়দায় পড়ে এই কোমরটা আমার ভাঙতো। তাহলে ফেমাস থাকবেন ডাক্তার রায়চৌধুরী। অপারেশন 30,000 আর তার সঙ্গে নার্সিং হোমের খরচা। এই কেবে? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কে বে বললেন কেন জানেন? আমি কে? না স্যার। আমি ব্যারিস্টার শশীকান্ত রায়। সরি স্যার, আসলে ভোট করার অভ্যাস নেই তো, তাই ঠিক চিনতে পারি। আর তাছাড়া এই শালার মুখটা তো খারাপ হয়ে গেছে না, কি বলবো মাই। দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে, তা মুখটা খারাপ হলো কি করে? আর বলবেন না স্যার, বিপরীত তো। ছেলেরা বেছে বেছে ওই রাস্তার ধারের ঘরটাই আমার জন্য বরাদ্দ করল। বাড়ির সামনেই রক। পাড়ার নন্দদুলালরা 24 ঘন্টা ওই রকে বসে আড্ডা মারে। তাই ওদের ভাষা শুনতে শুনতে স্যার আমি আমার নিজের ভাষাটাই ভুলে গেছি। এর জন্য ছেলেদের কাছে কম ছাড় নয় স্যার, ছাড় নয়, বকুনি। কম বকুনি খেতে হয়নি। কেন বাবা, কেন? আর কেন? ঘরে রয়েছি, হয়তো কোনো বৌমা এসে ডাকলো, বাবা আমার মুখ দিয়ে ফস করে বেরিয়ে যায়, এই কেবে? এই জন্যই বলেছে সৎ সঙ্গে সর্ববাস আর ওই অসৎ সঙ্গে সর্বনাশ। যাই হোক, আপনাকে একটা অ্যাডভাইস, মানে উপদেশ দিলাম। আমার একটা অ্যাডভাইসের কষ্ট করতে জানেন? আগে না স্যার। তা ওই তুহুরি মুহুরি মিলিয়ে 30,000। তা আপনাকে ফ্রিতে দিলাম। কেন বলুন তো? কেন স্যার? পরে বড় করে কাটবে? কাটবো আর কেমন করে, মরে গেছি না। যাই হোক, ওনার নাম তো শুনলাম রমেশ সাপুর। আপনার নাম? আগে আমার নাম হলো গিয়ে এই নবনী ময়রা, মানে হচ্ছে কি নবনী দাস। কিন্তু নাম জিজ্ঞেস করছেন কেন স্যার? কেস টুকবেন? আরে উনি কেন কেস টুকবেন? কেস তো টুকবেন লোকের না, উনি তো কেস করবেন। কিন্তু আপনি জানেন কি করে এত কথা? কি যে বলে, আমি গিয়ে হলাম বাজিলপুরের রমেশ সাপুর, ফেমাস রমেশ সাপুর। কোন ঘর করতে করতে একবারে জীবন শেষ করে ফেললাম। দাঁড়ান, মাঝিরপুর তো শুনেছি এখান থেকে অনেকটা দূর।
তা ওখান থেকে এখানে কেন? কাছের দিকে কোনো শ্মশান ছিল না? ব্যস্ত রাষ্ট্রপতি কি ওই ধরনের কোনো অষ্টমল্লিত ওখানে এসেছে? সাপে কেটেছিল তো, তা সবাই ধরে করে নিয়ে এলে মানুষ হাসপাতালে, ওখানেই সৃষ্টি গেল। আর ওই জায়গাটার থেকে এই জায়গাটি কাটা, তাছাড়া ভায়া কাটা পুকুর হয়ে আসতে হলো কিনা? ওই ভ্যান রিক্সার পেছনে কাপড় একবারে দেখা হয়ে গেছে। একটা আনসান কথা বলে দিলেই হলো, বাঙুর হাসপাতালে সাপে কাটার কি চট করে মরে না। বললো কি এই হাসপাতালের কোনো দোষ ছিল না, দোষ ছিল কি আমার মাদুর। আজকে হ্যাঁ মাদুর সাপ তো সালা কামড়েছিল পায়ের বুড়ো আঙুলির ডগা, আর ছেলেরা এসে না প্রথমেই একটা বড় সড়ো বাদুর দিয়ে গেল গলায়। এই সে কি রে, এই বেনয় রে, এই রায় সাহেব আবার একটা বলে ফেলেছি, এই দয়া করে কিছু মনে করবেন না। মশাই আপনাকে ওই কে নিয়ে আমি চিন্তিত নয়, আপনি ভাবছি এর কথা। সাপ কামড়ানো পায়ের বুড়ো আঙুলির ডগা আর গলায় বাঁধন। আপনি আবার এসব নিয়ে বেশি চিন্তা করবেন, এক্ষুনি আমার শ্বাস করে দেবেন, তখন সালা সব নজর করে যাবে। এই পকেটে একটা পয়সাও নেই ভাই, যা ঘটেছিল বলতেছি, আমার লজ্জার কথা আমি নিজেই বলতেছি। লজ্জার কথা? আজকে লজ্জার কথা এই আপনারা আবার ওই 5 কান করে দেবেন না মাই, আর 1.5 টাকা। এখানে তো আমরা আসি মোট 300 না, আর পুটা তো একটা ঘাটির মরা। আমি না ছেলের বিয়ের সম্বন্ধ করতে গিয়ে নিজেই বিয়ে করে ফেলেছি। ও এই ব্যাপার, আরে ও কিছু নয়, ওই বয়সকালে একটু পদস্খলন হয়েই থাকে। কথা কি না জানে, ছোট মনের মানুষ যারা, তারা ভালোবাসে একবার। যার মন বড় যত, দেখে ভালো অবিরত, তারাই তো ভালোবাসে বারবার। কি বলেন? কিন্তু রায় সাহেব, শ্মশানটা তো শ্মশান লাগে কেন? শ্মশান বন্ধু কেওড়া মালগুলো গেল কোথায়? হ্যাঁ মশাই, ওইসব বাজে কথা বলবেন না। মধ্যে আমার দুটো ছেলেও আছে। সরি স্যার, মানে বলছিলাম কি মানে শ্মশান বন্ধু বান্ধবেরা গেল কোথায়? মশাই চোখে কি লকডাউন দেখছেন না? লোডশেডিং। শ্মশান বন্ধুরা কেউ গঙ্গার ধারে বাংলা খাচ্ছে, কেউ বাবা টানছে, আর কেউ হাওয়া খাচ্ছে। ওয়ারে আপনি কে? কোথা থেকে শুরু হয়ে হবে? আমি কবি রবীন্দ্র মুখোপাধ্যায়। আমি ছিলাম চুল্লিতে, ঢুকেও পড়েছি, সুইচ টিপেছে, সবে চুলগুলো পিট পিট করে ঘুরতে আরম্ভ করেছে। মানে অসহ্য পরিবেশ, একটুও হাওয়া খেলে না, একেবারে দম বন্ধ হয়ে পড়ে যাচ্ছে। তাই তো বেরিয়ে এলাম, আর তো খেতে পারবো না এই বসন্তের হাওয়া, আর তো দেখতে পারবো না কৃষ্ণচূড়া রাধাচূড়ার রং। দু চোখ করে দেখি, আবার লাইন আসতে টুক করে ঢুকে যাবো লক্ষ্মীধরের লোহার বছরে। রবি গঙ্গোপাধ্যায় নামটা কেমন যেন চেনা চেনা লাগে। ও হ্যাঁ, আমার মেয়ে জোটন চাপা ওই কবিতা বই আর কি পড়ে, ওর কাছে বলে শুনেছি। তা বাবু আপনি মারা খেলেন কি? শিল্পী রবি। হ্যাঁ, এটা আবার কোন ধরনের অসুখ? ওটা আমি জানি। দাদা জানেন? এই জায়গাটা নিয়ে আমার এই রকেট ছেলেদের কাছে শুনেছি, কালচারাল লাইনে কেউ মারা গেলে ওই রকেট ছেলেরা বলে অমুক তো শিল্পী রোগে মারা গেছে। কি করি ভাই, ঠিক বলুন তো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আর ছাড়ুন তো মশাই ওর কথা। আমি জানতে চাইছি এই রোগটা কিরকম, মানে সিমটম গুলো। ইংরেজিতে বলে সিরোসিস অফ লিভার, বাংলায় বলে লিভার পচে মরে যাবে, আর খবরের কাগজের ভাষায় বলে পাকস্থলীতে রক্ত পড়ে। আরে তুই ভদ্রলোকেদের সব বুঝে করি। ওয়ারে আপনি কে? আমি হ্যাঁ, আমি মুম্বাই যাচ্ছি আমার এখানে কি চাই? ইন্টারভিউ স্যার, আমাদের সবাইকে ইন্টারভিউ বলে এখানে কখন মেরে পড়ে আছে। শোনা গো, খুব কষ্ট হচ্ছে বলো। খালাকে দিয়েছে, খাবার খেতে না, বড় দরকার যে আমি তো সাংবাদিক, এই মরাদের ইন্টারভিউ নিলে বলে কথা দেখতে আছে। আমি কি আপনার জানি বলে মনে হচ্ছে? তবে আমি জানি স্যার, আমিও মরা। আসলে বেশ বড় একটা ভোট খাবার করতে গিয়ে মস্তানদের হাতে হাতে ডান্ডা খেয়ে আমার শ্বাস হচ্ছে না, তোমরা ঠান্ডা হয়ে সাংবাদিক তো খবর শুনে দিয়েছে। একটা সুখের ট্রেন পেয়েও গেছিলাম, এই ছেলের বউ পছন্দ করতে গিয়ে নিজেই বিয়ে করে বসলেন মা। কিন্তু শালা পায়ের বই সুন্দর, যা শালা চলতো নেই। পায়ের বই একবার শালা আমার কথা কইতেছে,
বাজিপুরের রমেশ সাথে সারা সাতখানা গায়ের লোক আমার কথায় পড়ছে আর বসে বসে আর পড়ছে। আইনিও দেখবে যে আপনার কথায় ওকে বসে না, মানে আপনার ওকে বসে না, আপনি মৃত। হ্যাঁ আরে তখন উল্টো বসতো, আমি কি কাউকে ভয় পাই? তবে শোনো, 20 বছর বয়সী বাপ আমার দেখি বাইরে ছেলেও নাম দিলাম বলো শ্বাস করুন 27 ভৌমুল ভাব করলে আবার দেখো। আমি বললুম না, সেই থেকে আমি আর বলরাম আর আমি 47-এ বলরামের সাথে বিয়ে দিই। হঠাৎ আমার ক্যান্সার হচ্ছিল, আরে এই মেয়েই তো বলরামের মা হবার উপযুক্ত। প্যান কাটি বাঁধা সেই মেয়েকে বিয়ে করে দিয়েছে ঘরে তুললাম। ব্যাস ব্যাস, আর আপনাকে বলতে হবে না। ওই পরের হেডিংটা কম্পোজ করা হয়ে গেছে। সব মায়ের সঙ্গে ছেলের প্রণয়, বাবা মৃত। তোমরা তো আমি তোমাদের লোকেরা সব পেট পোষা। একটা কথা আমি কষ্ট করে বলেছিলেন, কত ভালো ছেলে আমার বলরাম, মার মধ্যে দুঃখ আমি বলি সারা জীবন বিয়ে করলো না, আর বলে কিনা ইয়ে ঠিক আছে ঠিক আছে, ওই যে আপনাকে আর বোঝাতে হবে না, বুঝলেন তো? ওই যা বুঝবার তুমি বুঝে নিয়েছি। হ্যাঁ? আপনি মারা গেলেন নবদা? এই শুনে বাচ্চা দিয়ে রে। এটা খবর আমি দেবো। আমি বলতে আপনার সঙ্গে কথা বলে আমার এই স্ট্যাটাসটা এই ঘর বসাই, কি দেখাতে ফেরাতে রাখবে চালাতে আছে। পরে তো ওকালতি, ওই গায়ে কালো করি চাপিয়ে বটতলায় গিয়ে ইটের উপরে বসে থাকে। আর লোক দেখলেই পিছন পিছন দৌড় দেয়। এই ভিডিও কি হবে দাদা? এই ভিডিও কি? অবজেকশন মাই লর্ড। আমি আমাকে বলে দিনা এমনি হ্যাঁ আই উইল টেল ইউ। আপনি আমাকে দিতে পারবেন? ভেবেছেন কোমরের হাড় ভেঙে গেলে মরে গেছি? এই ভাঙা কোমরেও না আলু অর্জুনের অ্যাকশন দেখাতে পারে। আলু অর্জুন দেখাচ্ছি। আবার ভর্তি প্রতিপালন করো। আরে বসে পড়ে ধর ভাই ওটা ধর শরীরের হাড় হয়ে গেছে। ধরো ধরো এখন মুরগি যন্ত্রণায় ও ভাই কবি এই সামনের দোকান থেকে একটা পেন কিলার কিনে আনুন না। হয় দাদা, আমার কাছে একটা টাকাও নেই। আরে আরে নিয়ে আসে বলবেন যে আবে দিবি। দেশে পরে দিয়ে যাবেন। দেখছেন না একটা লোক আসছে। কি যে বলে রমেশবাবু, আজকাল জ্যাংকুয়াটা জেলায় কেউ সব করতে চায় না, আর ও যাবে মরাবে ধার্য করতে। হ্যালো মমতা, হ্যালো মশাই, সুস্থ ঠাকুর মেয়ে উঠে পড়ুন তো। উঠে পড়ুন। কেমন লাগছে? ভালো লাগছে না? হ্যাঁ, তাহলে প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনি মারা গেলেন কি করে? আমি পুষ্পা পুষ্পা না বলবো না, লজ্জা করে। আরে বাবা, এখানে আমার লজ্জা কিসে? আমরা তো দ্রৌপদীর বস্ত্র উন্মোচনের মতন লজ্জা উন্মোচন করেই তবে ভেতরে ঢুকবো। তুমি তো বদন বিশুদ্ধ বাংলা বলেই খালা। এই তিলেপথের সাংবাদিকটা আমার বোধে বাদ দেবে না। আমি আমি আমার করতে বলবো না, করবে কিন্তু করবে। আমার এই গল্পটা তোমার কাগজে বেশ মুখরোচক করে ছাপাবে তো। তারপর সেই গল্প আমার ছেলেরা, বৌমারা, নাতি নাতিরা, সর্বোপরি আমার পাশের বাড়ির লোকজন পড়বে না। আমি আবার আপনার গল্পটা ছাপাবো কেমন করে? আমি তো আমার নিজের খোঁজ কাগজে পাসপোর্ট সাইজে ফটো হয়ে গেছে। সাংবাদিক তো জানতে ভালোবাসে। ও সেন্টিমেন্টাল দিচ্ছ শরৎচন্দ্র নাই? আচ্ছা তবে শোন, হঠাৎ একদিন দুপুরবেলা ছেলেরা সব কাজে কর্ম, নাতি নাতিরা স্কুল কলেজে, আর বৌমারা ঘরে দিয়ে ঘুমোচ্ছে। আমিও টুক করে বাড়ি থেকে বেরিয়ে ব্ল্যাকে একখানা টিকিট কেটে দেখে ফেললাম পুষ্পা। ব্যাস, সেই আমার কাজ হয়ে গেল। কেন দাদা? কেন? এই বসন্তের হাওয়া বড় খারাপ দাদা।
ছাদে পায়চারি করি, আর সেই হিরোইনটা রেশমিকার কথা মনে পড়ে যায়। হু করে ফাগুনের বাতাস বয়, আর আমার বুকের মধ্যে আমার কারখানার উন্নের মতো হু হু করে এখন জ্বলে ওঠে। মনে হয় ওই রকম যদি একটা হিরোইন পাই, তবে জীবনটাকে ব্যাকটিয়ারে ফেলে 22-23-এ নামিয়ে এনে ওর আমাকে সন্দেশ বানিয়ে দেবে। ব্যাস, মাথাটা আমার বিগড়ে গেল। রেশমিকাকে আমার চাই। তারপর আর কি, ছাদে পাইচারি করি আর রেশমিকার কথা ভাবি, রেশমিকার কথা ভাবি আর পাইচারি করি। এরই মধ্যে হয়তো কোনো বৌমা এসে ডাকলো, বাবা আমার মধ্যে ফস করে বেরিয়ে যায়, এই দেবে, আর নিচে নেবে ছেলেদের মতন কিস্তি খাই। দাদা, আপনার টাইমটা বড় খারাপ থাকছে। ওই একটা জ্যোতিষীরে দেখাই না, কবচ টবচ নেন না টাকা। আরে কবচ দিতে যাবো কেন? আমার নাম হলো নবনী ময়রা, কবি ঝুঁকে গেছে নিশ্চয়। রসগোল্লার অর্ডার নিয়ে টাইমলি ডেলিভারি দিয়েছি। পুরস্কার বলে একটা কথা আছে না? ও দাদা, হলো হবে না মানে কি আর কি। তারপর হঠাৎ একদিন পাশের ছাদে তাকিয়ে দেখি রেশমিকা, এক্স্যাক্ট আমার রেশমিকা। পাশের বাড়ি মালটা ভাড়া এসছে। আমার মিষ্টি মিষ্টি রেশমিকা আমার দিকে তাকিয়ে বেশ মুচকি মুচকি হাসছে। আমিও একগাল হেসে রিপ্লাই দিলাম, বাবা, এদের একটি রসের নাগর পিড়িতে সাগর একেবারে। তাতে কি হয়েছে? আমার বাইরেটা বল, ভেতরটাতে যুব। আদিবাসী কোথায় আসছে? আসলে কি হলো? তারপর তারপর তো প্রথম 3 দিন চললো ও পক্ষের দিক হাসি আর এ পক্ষের রিপ্লাই। তারপর চতুর্থ দিন শুনিয়ে শুনিয়ে কাল ছাড়লাম, কোনটা দাদা? আমি তো আমার বড় ভালোবাসি। আপনারা খুব ফুট কাটে, ওই টাকা দিয়ে বলেন। তখন তো আমি আলু অর্জুন হয়ে গেছি না। কোনটা গাইলে? ওই পুষ্পা মুভি। তবে গানটা বাংলায় তর্জমা করে গাইলাম, যদি একটু ইন্টারেস্ট করা যায়। আমি অমনি ওকে উদ্দেশ্য করে গাইতে শুরু করলাম, ওগো শুনছো বলে ডাকবে যখন লাগবে তখন আমায় তোমার স্বামী। আমার ছাদের দিকে ঝুঁকে বলল, কাকু বুঝি পুষ্পা মুভি দেখেছেন? আমি মনে মনে বললাম, কাকু কি গো, আমি যে তোমার দামান ছিল আলু। সোনপাপড়ির নিবু নিবু আজ গনগনে করে তুলেছ রেশমিকা। বললাম, পুরোটাই লিখছিলাম। ওকে বললাম একবার দেখেছি আমার বুকের অবস্থা, মনে হয় যেন হাত নিস্তা দিয়ে একটু আর ফির ভাঙছে। তারপর কি হলো? তারপরে করতে করতে ক্রমে ক্রমে আলাপ যখন উঠলো জমে, এইসব পারভাটের লোকেদের আমি একদম সহ্য করতে পারি না। আপনার মুখটাই কেমন ডাকাবা। তখন কি করতে? তখন সহ্য মুখটাই করতাম। কেমন দেখা। সত্যি সত্যিকান্ত করে সত্যিকান্ত হয়ে যায়। প্লিজ প্লিজ আমার ইন্টারভিউ শেষ করতে দিন। তারপর একদিন রেশমিকা আমাকে জিজ্ঞাসা করলো, কাকু সেই নাচটার কথা মনে আছে যেখানে আলু লেংচে লেংচে ল্যাংচা নাচ নাচছে? আমি বললুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ও আমায় বললো, তুমি ওরকম নাচতে পারবে? আমি বললুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর গরম তেলে সিঙ্গারা ছাড়ার মতো চুরপুর চুরপুর করে উঠে বললো, নাচো তো দেখি। এমনি বললে না, সোহাগে চাঁদ বদনি ধ্বনি নাচো তো দেখি, তাই বললে?
বড্ড আদিবাসী কথা এসে আসছে তখন দেখছেন কি অবস্থায় চলে তারপর গাইতে শুরু করলাম नैनों से मिलती है नैनों से नैना नैना तेरी जगह झुकाए रुते से मीरा है रुते मीरा है और जो करता है उसको डाले तू तेरी झलक तेरी झलक তারপরে তুই কাজ তাদের আলোচনা বৃষ্টি উপরে পড়ছে না ছাদে আমি তো মাথা সারা দেশ ঘুরে আমার বক্তা কিন্তু আমি আবার শেষ কবিতাটা লিখতে মারা গেছি ব্যাপারটা কি হলো আমার কবিতার না শুনলে কবিতাটা বলি আটটা সাত আমার কবিতার না আমি একদম তো বিয়ার করতে ওই দেখো চা বেরোতে করতে হবে আমি একদম তো বিয়ার করতে বাজার থেকে কিনে আনলাম ঠান্ডা একদম বিয়ার ক্লাসে গেলে আয়েস করে বসে চুমু খেতে যাবো হঠাৎ বললাম আচ্ছা সেই দিন হলো বিয়ার যেদিন দেখবো না খবরের কাগজে দেশের কোনো না কোনো কোণে কোনো না কোনো মেয়ে ছাদ থেকে লাফিয়ে পড়ে কিংবা কাপড়ে আগুন লাগে আত্মহত্যা করে তার বাবার উপযুক্ত বর্তমান দিতে পারে সেই দিন খাবো বিয়ার কিন্তু এমনই আমার পুরা কপাল প্রতিদিনই খবরের কাগজ খুলে আর দেখি আজ বাংলায় কাল দিল্লিতে পশু পাঞ্জাবে দেশের কোনো না কোনো কোণে ডাক্তার সিঁদুর লাগানো কোনো মেয়ে আত্মহত্যা করেছে কিংবা তাকে হত্যা করা হয়েছে শ্বশুরবাড়ি নামক তাণ্ডবের খিদে মেটেছে বলে আমি মনে মনে আমার বন্ধুদের উদ্দেশ্যে বললাম হে আমার বোনেরা তোমরা কি একটা দিনও রেহাই দিতে পারো না যেদিন তোমাদের এই কৃষ্ণাত্ম দাদা একদম বিয়ার করতে পারে না আমার বোনেরা আমার কথা শুনলো না তারা প্রতিদিনই খবরে আমাকে খবর হয়ে বেরোতে লাগলো আমার বিয়ার খাওয়া হয় না সেই দিন কাল আমি যেতে পারবো বিয়ার আমি পড়ে পেলাম আমার কিনতে বাড়ি পড়ে যে দুপুর থাকে তার মানুষ হাত থেকে লাফিয়ে করে আত্মহত্যা করবে আর একটু আগে খবরটা শুনে মনটা আমার খারাপ হয়ে গেল পরের দিন সকালবেলা খারাপ মন নিয়ে চলেছি বাজারে হঠাৎ সেই কবিপতির সঙ্গে দেখা মুখ কেনা ছিল সেদিন দেখেই আলাদা কি খবর কেমন আছে ভালো না ভালো না আমার কেন 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 তার জিজ্ঞাসা আমি তখন তাকে আমার বিয়ার করার ইচ্ছে না এবং না করতে পারবো কারণ তো সবিস্তারে বললাম তিনি বললেন খান এক বোতল কেন 2, 3, 4, 5 যত ইচ্ছা খান তাও আমারই পয়সা আমি বললাম তা কি করবো তাহলে তো আপনার আত্মহত্যা করেছে আর সেই খবর তো তার খুঁজে বেরিয়েছে তার সহস্র উত্তর না বেরোয়নি আমার অনেক অনেক টাকা আমি টাকা দিয়ে কাগজগুলোকে সব কিনে ফেলেছি এবং সত্যি তাই আমি তখনই বাড়ি ফিরে গেলাম এবং বাড়ি ফিরে সমস্ত কাগজগুলোতে তন্ন তন্ন হয়ে পড়তাম কিন্তু না কোথাও সেই ছোট্ট খবরটা পেলাম না
মনে মনে ভীষণ খুশি হলাম। বাজার থেকে কিনে আনলাম ঠান্ডা একটা বিয়ার, গ্লাসে ঢেলে আয়েস করে বসে চুমুক দিতে যাবো, হঠাৎ থেকে এই সোনালি পানীয়ের মধ্যে একটা নিষ্পাপ ফুলের মতো মুখ, যে মুখ চোখ ভরা জল নিয়ে যেন আমাকে বলছে, দাদা দাদা আজ নয় নাই বা খেলে, অন্তত আমার জন্যে। আমি গ্লাসটি ভাঙিয়ে রাখলাম, আমার আর বিয়ার খাওয়া হলো না। অথচ বিশ্বাস করুন আপনারা, আমি ভীষণভাবে এক বোতল বিয়ার খেতে চেয়েছিলাম। বাহ! ভারী সুন্দর কবিতা তো। কিন্তু কবি, আপনার এই কবিতা পড়ে বা শুনে কোনো অর্থলোলুপ ছেলের বাপ কন্যাদায় পিতার প্রতি এতটুকু করুণা দেখাবে? আহা, এই কবিতাটা যদি আমি আগে শুনতাম, তাহলে আমার প্রথম পক্ষে শহরের কাছ থেকে ঠেঙিয়ে এক পয়সাও কম দিতাম না। কেন? আপনি কি আপনার পণ নেননি? পঞ্চায়েত প্রধান হিসেবে আমি ফার্স্ট ম্যারেজের সময় পঞ্চায়েত ছিলাম, তাই। কিন্তু সেকেন্ড ম্যারেজ নো। সত্যি কবি ভাই, তোমার এই কবিতাটা শোনার পর আজ মৃত্যুর পরেও কেমন একটা ভাব হচ্ছে। মনে পড়ে যাচ্ছে ছেলেদের বিয়ের সময় কেমন দৌড়ে মুচড়ে অনেক টাকা আদায় করেছি। আর যদি উপায় থাকতো একটা করে টাকা আমি বিআই মন্ত্রীদের ফেরত দিতাম। এই হিরো এটা তো আর এই জন্মের মতো হবে না মন্ত্রীরা। নে পরের জন্মে ধর দিতে আছিস না দাঁড়াই। আপনার কবিতা থেকে তো আপনার মৃত্যুর নাম স্পষ্ট হলো না। এই ব্যর্থ কবিতাটা লিখে আমার মনে হয়েছিল কবিতা লিখে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব। হতাশা ভুলতে গেলাম বাংলা আমাদের থেকে। মালে গন্ডগোল ছিল, একসাথেই গল্প। রায় সাহেব, এবার আপনার ইন্টারভিউটা আমার interview? কি হবে আমার ইন্টারভিউ? আমি একজন ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়া ব্যারিস্টার। কি হবে আমার ইন্টারভিউ? তবু বলুন, সবাই যখন বললেন আপনি তো বাচ্চাটা কেন? আমার ইন্টারভিউ নয়, আমার কনফেশন। Confession? Yes, confession. I have killed my own child. রায় সাহেব, রায় সাহেব, আমি আমার একমাত্র দোলন চাপাকে খুন করেছি। রায় সাহেব, এসব কি বলছেন আপনি? হ্যাঁ, ঠিকই বলছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, দক্ষিণ কলকাতার একটি অঞ্চলে একটি ফুলের মতো মেয়েকে তার স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদেরা পিটিয়ে মেরেছিল। হ্যাঁ, সেই খবর সব খবর বলছি সরব হয়ে বেরিয়েছি। আমি ছিলাম সেই মামলার আসামি পক্ষে উকিল। যদি আমি জানতাম ওরা সম্পূর্ণভাবে দোষী, ওরা খুনি, কিন্তু কেসটা আমাকে নিতেই হয়েছিল। কারণ তখন আমার ভীষণ টাকার প্রয়োজন। তার কিছুদিন আগে আমি আমার একমাত্র মেয়ে তরুণ চাপার দিয়ে দিয়েছি কলকাতার সবচেয়ে কালচার, সবথেকে বনেদি পরিবারে প্রায় 50 লাখ টাকার উপর খরচ করি। তারপর কয়েকটা দিন পর দোলা এই বাড়িতে বেড়াতে এলো। সারাদিন বাড়িতে অনেক গল্প গুজব করলাম, খুব হাসি ঠাট্টা করলাম। রাতের বেলা দোলা আমার ঘরে এসে জিজ্ঞাসা করলো, বাবা, হ্যাঁ তোমার খাবার দিয়ে দেবো? বাবা, না বিলটা কি যেন হাড় করছে রে। তুই একটা কাজ কর, ওই হালকা কিছু একটা নিয়ে আয়। আচ্ছা। শোন, ফ্রিজে ঠান্ডা দুধ থাকলে ওই এক গ্লাস নিয়ে আয়। আচ্ছা।
যদি ওই জজ সাহেব না হয় আমায় প্রশ্নটা করে থাকো, তাহলে বলবো সত্যি ওরা দোষী, ওরা খুনি। ওরা খুশি, ওরা খুনি। তাহলে তুমি এই কেসটা নিলে কেন বাবা? দেখো, আমি ব্যারিস্টারি করি টাকা রোজগারের জন্য। তুমি ভুলে যেও না, এই কিছুদিন আগে তোমার বিয়েতে আমার 50 লাখ টাকার উপর খরচ হয়েছে, আর ওই টাকাটা এসছে লোকদের পকেট থেকে। তার মানে আমার বিয়ে দিতে গিয়ে তোমার অসৎ পথে যেতে হলো কেন বাবা? এইভাবে আমার বিয়ে দিতে যাবে, এর থেকে তো আমি ভাই বোনের ভালো ছিলাম। খুব বড় হয়ে গেছি তাই না? বড় বড় কথা শেখাচ্ছ, বিয়ে দিয়ে দিয়েছি তো, এখন অনেক বড় বড় কথা শেখে যাও। যাও নিজের ঘরে গিয়ে সে করার অনেক কাজ হয়েছে, যাও। আমাকে আমাকে ঢেলে জ্ঞান দিচ্ছে। আমি ব্যারিস্টার শশীকান্ত রায় আমার নিজের মর্জিতে চলি। আমাকে আমার তারপর কি হলো রায় সাহেব? পরদিন সকালবেলা শুনলাম রোদামা আমার কিছু না বলে, কিছু না জানি ও শ্বশুর বাড়িতে চলে গেছে। আমার জন্য রেডি গেছে এখানে চিঠি। না, সেদিন আমার চিঠি করার সময় ছিল না। আমার মক্কেল আমাকে বাঁচাতে দিল। সেদিন ছিল আমার শেষ সবার, সমস্ত বন্ধু দর্শকে পড়ে গেছে। আমি আমার সওয়াল শুরু করতে যাবো, ঠিক সেই সময় আমার জুনিয়র আমার কানের কাছে যেন বললো আমার বাড়িতে নাকি কি একটা বিপদ হয়ে গেছে। কিন্তু না, সেদিন আমার বাড়ির বিপদের কথা শোনার সময় ছিল না। আমার মক্কেলদের বাঁচাতেই হবে। আমি আবার সওয়াল শুরু করলাম। কোথায় যেন সুর কেটে গেছে। মানে আদালতে সবাই অবাক, ব্যারিস্টার শশীকান্ত রায় কি করছে। সেই সময় আমার জুনিয়র আকাশের সমস্ত কাজ আমার কানে ফিরে গিয়ে বললো, আমার ধুলামা গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। আমি আমার মহামান্য আদালত, আমার মক্কেল সব ছেড়ে উড়ে গেলাম ধুলামার কাছে, কিন্তু ওরা আমাকে ওর কাছে যেতে দিল না। আমি বাইরে দেখলাম আমার ধুলামা কালো কয়লার মতো মুখখানা বার করে সারা শরীরটা সাদা চাদরে ঢেকে নিথর পাথরের মতো শুয়ে আছে। ও আমাদেরকে একবার দেখছো না? আমি শরীরটা দেখে দাঁড়ালাম। হঠাৎ মনে পড়লো দোলামার সেই চিঠিটার কথা। ম্যালেরিয়া রোগীর মতন হাতে চিঠিটা ভার করলাম। দোলন চাপা অনেক খন্ড ভাষা দোলামার চিঠি। কতদিন পর আমাকে চিঠি লিখলো। সেই হোস্টেল ছেড়ে চলে আসার পর তো ও আমাকে চিঠি লিখিনি। চিঠিটা খুললাম, কি লেখা ছিল জানেন? লেখা ছিল বাবা, ভাগ্যিস আর তোমার কোনো মেয়ে নেই। থাকলে তাদের বিয়ে দেওয়ার জন্য তোমার জেনে শুনে কত নৃশংস করিতে নির্দোষ প্রমাণিত করতে হবে। বাবা, আমি তার কোনো রকম ব্যারিস্টার নই। তাই তোমার 50 লাখ টাকা দেনা শোধ করে দিতে পারলাম না। প্রণাম তোমার 50 লাখ টাকা খরচ করে দেওয়া মেয়ে দোলন চাপা। লুকিয়ে দিল। আচ্ছা আপনারাই বলুন না। নটে পারে আমি আমার মেয়ে দোলনচাকে ফোন করিনি। দোলামা তুমি আমায় বললে না কেন মা? সেই বেলায় যেমন করে বলতে এমন করে বলতে
তো হয় না, তবুও আপনাকে বলবো আপনি কাঁদবেন না দয়া করে। আচ্ছা আচ্ছা, আমার আমার মেয়ে সত্যি মারা গেছে? এখানে নিয়ে আসা হয়েছে, কি আমি দেখতে পাবো? হ্যাঁ দেখতে পাবো? দেখলে কি চিনতে পারবেন? আগুনে পোড়া মরা তো, কালো কয়লার মতো গায়ে বন্ধ, ওইটা আসছে, সমস্ত চামড়া ওইটা আসছে, চুপি আছে। আপনি এই দম করে বলবেন না, ওইটা আসছে। বলবেন না। দল পুতুলের মতো চেহারা ছিল, তাই তো আমি বাবাকে ডাকতো পুতুল রানী বলে। চাপা ফুলের মতো রং ছিল, তাই তো নাম রেখেছিলাম দোলন চাপা। আমার মেয়ে, আমার মেয়ের ওরা তো বিকৃত চেহারা হতে পারে না, না না না, হতে পারে না। রায় সাহেব আপনি কষ্ট পাবেন জানি, তার সত্ত্বেও বলছি আমার ফুলের মতো বোনেদের চেহারা গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগাবার পর ওই রকমই বিকৃত হয়ে যায় এবং যাচ্ছে প্রতিদিন একজন না একজন আমাদের অজান্তে। সব খবর তো সবসময় খবরের কাগজে বেরোয় না। ওই বাবু, একজন সাংবাদিক হিসাবে আপনার কথাটা আমি মানি, কিন্তু কিছু কিছু খবর তো প্রতিদিনই আমরা পাই। এই অবাগী মেয়েদের কথা আমরা কজন মনে রাখি বলুন তো? আপনাদের মনে আছে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে কানপুরে তিনটে বোন তাদের বাবা মাকে অর্পণ দেওয়ার হাত থেকে মুক্তি দিতে একসঙ্গে আত্মহত্যা করেছিল। সে খবর ছবি সব প্রত্যেকটা খবরের কাগজে বেরিয়েছে। আমরা ছবিটা দেখে আশ্চর্য ছিলাম। সারাদিন হয়তো অফিস কাছারিতে এই নিয়ে আলোচনা ধরো। তারপর কজন মনে রেখেছি বলুন তো তাদের কথা? আসল কথা কি জানেন কই বাবু? যতক্ষণ না আমাদের নিজের বাড়িতে আগুন লাগছে ততক্ষণ আমাদের দিয়ে তাপ লাগে না, চেতনা আসে না। একটা প্রশ্ন জায়গা আমার মনে, আজকাল তো কথায় কথায় প্রতিবাদের ছলকে একটা ছাগল চালানো পর্যন্ত রাস্তায় নিয়ে প্রতিবাদে গড়া ফাটায়, কিন্তু কেউ কি পারে না, কেউ কি পারে না এই দিনেও প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে? হ্যাঁ, নিশ্চয়ই পারে। আমি একজন আশাবাদী। হাতের মতো বল বেশ জমে উঠেছিল আড্ডাটা। আমার জায়গায় গিয়ে শুয়ে পড়ি, আমার যেন কত নম্বর ছিল? 1 নম্বর। যাই, যাই, আমিও চলে যাই। আমাদের সকলকে তো আবার জায়গায় চলে যেতে হবে। ও বুকের পাঁজর ভাঙে নয়ন বলে শুধুই কান্দি, হারায় যখন আপন জোনারে বলে দিচ্ছিস তো? অসময়ের খানে স্বপ্ন আশা হারায় মানে আগের কিনারে জীবন যেন ডুবে জীবন রে জীবন রে ও জীবন রে নাচ না। সে বললাম না আমি, সে বললাম না নই রে, সে বললাম না নই। আরে আমি তো ভোলাই ভদের চালা, এই কাউরা তলাই নই আমি, সে বললাম না নই রে, সে বললাম না নই। আরে আমি যদি সে বললাম না তো হই
চরণ খোঁজে কই। আর শালা বেদাম নেশা করে ফেলেছি। এই সারাদিন কোনো কাজ ছিল না তো, তাই পেট ভরে একেবারে নেশা করেছি। এই নেশা চড়তেই এই হঠাৎ তাকিয়ে দেখি এই শিবরাত্রির পুজোর দিন বাবার মূর্তিটা যে গঙ্গায় ভাসান দিয়ে গিয়েছিল, সে শালা মূর্তি আমার দিকে কেমন টিড়িয়ে টিড়িয়ে তাকিয়ে আছে। এই বাবাকে ঠেলে জলে নামিয়ে দিয়ে এসেছি। এই বাবাকে হঠাৎ কি খেয়াল হলো, বাবার জটা মটা গুলো খুলে আবার এই নিজেই করে ফেলেছি। আসলে নেশার খেয়াল তো, কিন্তু এই শালা এইটা পড়েই হয়েছে যত মুশকিল। নিজেকে কিরকম বাবা বাবা মনে হচ্ছে, মানে ওই সত্যম শিবম সুন্দর। আর শালা এই ডুমের জীবনে কত কচি কচি ছোট মেয়েদেরকে পুড়িয়েছি, এই কত চৌড়া শিরুওয়ালা মেয়েদেরকে পুড়িয়েছি। তাদেরকে আজকে এইসব পার্বতী পার্বতী করে মনে হচ্ছে। আর আমি কিনা হাত দিয়ে তাদেরকে পুড়িয়েছি। না 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 শালা, আমিও আর পোড়াতে পারবো না, আমিও পার্বতীদের আর পোড়াতে পারবো না, ওই চৌড়া সিঁদুরওয়ালা মেয়েদেরকে আর পোড়াতে পারবো না। এই সবাই শুনে রাখো, সবাই শুনে রাখো, এই আজ থেকে এর শ্মশানে আর কোনো পার্বতী পুড়বে না। এর শ্মশানে কেন, আর কোনো শ্মশানে আর কোনো পার্বতী পুড়বে না, পুড়বে না, পুড়বে না, পুড়বে না, উঠবে 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 না। তুমি এসো। দেশের প্রত্যেকটি যুবকের ওপর তোমার মায়াজাল বিস্তার করো, পার্বতীদের রক্ষা 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 করো, পার্বতীদের